গ্রাম হায়দরগঞ্জ, চাঁদপুর উপজেলার ছোট্ট একটা গ্রাম। ঈদের ছুটিতে দেশে যাওয়া। বয়স তখন আমার 12 হবে। কোরবানির ঈদ। আমার পরিবার নিয়ে একসাথে সেবার বাড়ি গিয়েছিলাম। আস্তে যা, পড়ে যাবি। দাদা। বয়সে ছোট বলে ঈদের আনন্দ ছিল একটু বেশি। যাই হোক, গ্রামে গিয়ে দৌড়ে দাদার কাছে ছুটে গেলাম, জড়িয়ে ধরলাম তাকে। আমাকে তিনি বললেন, দাদু ভাই, শোন, এবার তোকে নিয়ে হাটে যাব, বুঝলি? আগেরবার তোকে নেইনি বলে খুব রাগ করেছিলি আমার উপরে। এবার আর তা হবে না। এই কথা শুনে আমি মহা খুশি। যাই হোক, কোরবানির ঈদ এখনো 2 দিন বাকি। আমি আর আমার কাজিনদেরকে নিয়ে সেই দিন অনেক ঘোরাঘুরি করলাম। এই নে, এই নে। আমরা ছোট যারা ছিলাম, সন্ধ্যাবেলা দাদা সবাইকে নিয়ে গল্প শোনালেন। রাতে খাওয়া দাওয়া শেষ করে দাদার সাথে ঘুমাতে। বলে রাখা ভালো, আমার দাদা বাড়িতে 4টে 3 চালা ঘর ছিল। মাঝখানে ছিল উঠান। আমি গ্রামে গেলে দাদাকে ছাড়া একদমই ঘুমাতাম না। দাদা যে ঘরটাতে ঘুমাতেন, সেই ঘরটা ছিল বড় ঘরের সাথে লাগানো ছোট্ট একটা ঘর। ওই ঘরটায় আবার দরজা ছিল না। খাটে শুয়ে শুয়ে আকাশ দেখা যায়। যাই হোক, আমি আমার দাদাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। রাত তখন প্রায় 3টা বাজে। আমার একটা প্রবলেম ছিল। রাতে আমি গ্রামে গেলে কখনোই টয়লেট করতে চাইতাম না। ভয় লাগতো, বেশি জোরে চাপ দিচ্ছে। দাদাকে বললাম, দাদা। দাদা একটু বিরক্ত হয়ে বলল, ছোট না বড়টা? আমি বললাম ছোট। দাদা আমায় ঘুমিয়ে ঘুমিয়ে জবাব দিলেন, যা তাহলে, এই খাট থেকে নেমে এই উঠোনে কি করে দিয়ে আয়। "আয়।" কিছু করার নাই। দাদাকে ছাড়াই একা বেরিয়ে গেলাম ঘর থেকে। অন্ধকার রাত। উঠোনে দাঁড়িয়ে যখন আমি হিসু দিচ্ছিলাম, হঠাৎ করে আমার চোখ পড়ল খালে থাকা নৌকার উপর। দেখলাম কোনো এক সাদা কাপড় পরা এক নারী নৌকার উপর দাঁড়িয়ে আছে বইটা হাতে। আমার পুরো সোম দাঁড়িয়ে গেল। হঠাৎ করে ওই সাদা কাপড় পরা নারীর চোখে চোখ পড়ে যায় আমার। আমাকে দেখেই উড়ন্ত অবস্থায় আমার সামনে চলে আসে। আমি ভয়ে সেখানে যে অবস্থায় ছিলাম, ঠিক সেই অবস্থায় মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ি। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালবেলা যখন আমার জ্ঞান আসে, আমি দেখি আমি উঠোনে শুয়ে আছি। আর আমার সামনে আমাদের বাড়িতে থাকা আত্মীয় স্বজন, আমার মা ভাই সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সাথে একজন হুজুরও ছিল। আমার জ্ঞান আসার সাথে সাথে হুজুর আমায় জিজ্ঞেস করলেন কি হয়েছিল গতকাল রাতে। আমি সব ঘটনা তাকে খুলে বললাম। শোনার পর তিনি আমাকে বললেন, বাবারে, তোকে তো দেখলাম, দেখে যা বুঝলাম, তোকে আসলে বজ্জি নাছুর করেছে রে। এই কথা শুনে আমি আর আমার মা অনেক ভয় পেয়ে যাই। হুজুর আমাকে ঝেড়ে ঝুড়ে একটা তাবিজ গলায় ঝুলিয়ে দিলেন আর বললেন আমি যেন ওই ঘরটাতে আর না ঘুমাই। যাই হোক, ঈদের একদিন বাকি। আমি কোনো আনন্দ করতে পারবো না, কারণ আমাকে কারো সাথে মিশতে, এমনকি আমি যে বাড়ি থেকে কোথাও না বের হই, এটা ছিল হুজুরের কড়া নির্দেশ। চারপাশে সবাই
ঈদের আনন্দে মেতেছিল। আমি ছিলাম মায়ের আঁচলে বন্দী। কোনোভাবেই কারো সাথে ঈদের আনন্দ ভাগ করতে পারলাম না। খুব রাগ হচ্ছিল ওই বদজিনটার উপর। যাই হোক, টানা 4টা রাত আমাকে আম্মুর সাথে ঘুমাতে হলো। ঈদের 4র্থ দিন আজকে। কাল ঢাকা চলে যাব। এদিকে দাদার সাথে ঘুমাতে টানা 5 দিন হয়ে গেল। দাদার কাছে যেতে পারছি না। মন অনেক খারাপ। তাই হাঁসফাঁস করে মাকে বলেই ফেললাম, মা, ও মা, আমাকে প্লিজ দাদার সাথে ঘুমাতে দাও। কাল তো আমরা ঢাকা চলেই যাচ্ছি। একদিন দাদার সাথে ঘুমালে কিচ্ছু হবে না। প্লিজ মার জন্য দাও। মা বললেন, না, একদমই না। হুজুর কি বলে গেল শুনুনি? ওই ঘরে তোমার ঘুমানো যাবে না। পাশ থেকে আমার বড় আরে ভাবি, ছোট মানুষ আবদার করেছে, থাকতে দাও না আজকের রাতটা। এমনি করে ঘরবন্দি হয়ে আছে। মা মানবে না বলে শেষমেশ মেনেই গেল। আমি মহা খুশি। সেই দিন আমি বিকাল থেকে সবার সাথে ছিলাম, গল্প করেছি। আমার ওই দিনটা অনেক ভালো কেটেছিল। দাদাকে জড়িয়ে ধরে শুয়ে আছি আর তিনি আমায় গল্প শোনাচ্ছিলেন। গল্প শোনাতে শোনাতে তিনি কিন্তু আমি ঘুমাতে পারিনি। বারবার ওই রাতের ঘটনা মনে পড়ছিল। আমি ভেবেছিলাম সব হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু না, শুরু। ওই দিন যদি আমি আম্মুর কথা না শুনে ওই ঘরটিতে না ঘুমাতাম, তাহলে আমার জীবন থেকে একটা মাস হয়তো হারিয়ে যেত না। হ্যাঁ দর্শক, আমার জীবন থেকে একটা মাস হারিয়ে যেত না। ওই দিন রাতে আমার সাথে এমন কিছু হবে আমি কেন আমার বাড়ির কেউই কল্পনা করতে পারেনি। প্রিয় দর্শক, যারা আজকের এই ঘটনাটি শুনছেন তাদের আবার আসতে হবে, জানতে হবে কি ঘটেছিল একটা মাস আমার সাথে। সেজন্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই গল্পের দ্বিতীয় পার্টের জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।